আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে ইনভার্স লার্নিং এ। আমি আপনাদের সাথে আসছি জি এম রাশিদুল ইসলাম রাহাত, পড়ালেখা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো আজকে নতুন বছরের নতুন বইয়ের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের যে লেখাপড়া আছে আমরা সেগুলো করব, ঠিক আছে? এখন আমি ক্লাসগুলো শুরু করার আগে বলে নেই, আমি জেনারেলি কিভাবে পড়াবো পড়াবো হচ্ছে বই আর কি বেশি প্রাধান্য দিব, কারণ বইয়ের প্রত্যেকটা লাইনকে প্রাধান্য দিব, প্রত্যেকটা এক্সাম্পলকে প্রাধান্য দিব। মানে গত শিক্ষাবর্ষের বইগুলো যেমন ছিল, এই শিক্ষাবর্ষের বইগুলো কিন্তু অন্যরকম। আমরা জেনারেলি কি করি, যে গাইড নিয়ে আমরা বেশি ফোকাস করি, কিন্তু আলটিমেটলি আমরা যদি গাইড নিয়ে বেশি ফোকাস করি তাহলে কিন্তু আমাদের শেখাটা পরিপূর্ণ হবে না। আমরা যদি বইয়ের প্রত্যেকটা লাইন প্রত্যেকটা এক্সাম্পল ভালোভাবে পড়ি, তাহলে আশা করি মানে ক্লাস 8-এর বইয়ে যত সব ম্যাথ আছে আমরা ইনশাল্লাহ সবগুলো পারবো। এখন আমি তোমাদেরকে কিভাবে পড়াবো, এই বইয়ের প্রত্যেকটা লাইন তারপর প্রত্যেকটা ম্যাথ কিভাবে ইজিলি সলভ করা যায় সে বিষয়ে ধারণা দিবে। এখন তোমরা কি করতে পারো, আমি যে ক্লাসগুলো দেবো তোমরা যদি প্লে লিস্ট অনুযায়ী ফলো করো, মনে করো আজকে প্রথম লেকচার, তারপরে লেকচার যদি এভাবে দেখো 1 2 3 এরকম সিকোয়েন্সে দেখো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যে এমন যদি হয় যে তুমি আজকে একটা ভিডিও দেখলে তারপরে 10 নম্বর লেকচার দেখলে, তাহলে হয়তো বা তোমাদের বুঝতে একটু অসুবিধা হবে। তো আমি প্রথম লেকচারে বলে নিচ্ছি তোমরা কিভাবে আর কি ভিডিওটা দেখবা, ঠিক আছে? তো আমরা শুরু করি। আমাদের প্রথম চ্যাপ্টারটার নাম কি? প্যাটার্ন। আমরা কিন্তু কি, প্যাটার্ন জিনিসটা কি, প্যাটার্নের সাথে কিন্তু আমরা সবাই পরিচিত আছি। যেমন কি, মনে করো তুমি একটা ছবি আঁকতেছো, একটা একটা ছবি যদি আঁকো, দাও আমি দেখাই কালি দিয়ে। তুমি যদি একটা ছবি আঁকো, মনে করো উম কোন দেশের পতাকা আঁকি, আচ্ছা বাংলাদেশের পতাকা আঁকি, দেখো মাঝখানে কি থাকে, মাঝখানে থাকে লাল, কিন্তু হয়ে মাঝখানে লাল আর বাইরে কি থাকে, সবুজ কালার। এটাও কিন্তু এক ধরনের প্যাটার্ন, কারণ কি মাঝখানে তোমার ওই সাইডে যাবে কি, ওই মাঝখানের ওই বৃত্তাকার ব্লকে জাস্ট লাল রংটা যাবে আর বাইরে থাকবে সবুজ। এই রকম কিছু জিনিস আছে যেগুলোকে আমরা প্যাটার্ন বলি, ঠিক আছে? আরো আমরা ডিটেলস জানবো, ঠিক আছে? প্যাটার্ন আমরা দৈনন্দিন লাইফে কোথায় কোথায় দেখতে পারি। তাছাড়া তোমরা দেখতে পারো ওই যে তোমাদের অনেকের শার্ট আছে এরকম চেক চেক এরকম, এগুলো কিন্তু কাইন্ড অফ প্যাটার্ন, বুঝলে? তো চলো এখানে একটা মানে গাণিতিক একটা প্যাটার্ন দেখি, সেটা কি, পাশের গুণিতক গুলোর শেষে শূন্য বা পাঁচ থাকে, কি থাকে, পাশের গুণিতক গুলো। এখন আমরা যদি ভুলে যাই পাশের গুণিতক কাদের বলে, পাশের গুণিতক হচ্ছে পাশের সাথে এক গুণ করলে যেটা পাবো সেটা হচ্ছে পাশের একটা গুণিতক। 2 গুণ করলে পাবো 10, 3 গুণ করলে 15। মানে পাশের সাথে যাই গুণ করি না কেন, যদি কোনো পূর্ণ সংখ্যা গুণ করি, এবার যে অ্যান্সারটা পাবো সেগুলোকে কি বলে, পাশের গুণিতক। তো আমরা যদি এখানে একটা সিকোয়েন্স লক্ষ্য করি, পাঁচের সাথে যদি এক গুণ করি সেখানে পাচ্ছে কি 5, 2 গুণ করলে কি পাবো আমরা 10, লাস্টের ডিজিটটা কি 0, 3 গুণ করলে কি 15, এখানে লাস্ট ডিজিটটা কি 5। সেম ভাবে পাঁচের সাথে যদি আমরা 4 গুণ করি তাহলে কি পাবো 20, লাস্ট ডিজিটটা 0। এখন আমরা দেখো একটা সিকোয়েন্স দেখতেছি, কি প্রথমে আছে 5 পরে 0 পরে এগেইন 5 পরে 0, মানে লাস্টের ডিজিট গুলো। তাহলে বলো তো এর পরের ডিজিটটা কত আসবে? 5050, তারপরটা নিশ্চয়ই 5 আসবে, তারপরটা কি 0 আসবে। এগুলো কি একটা প্যাটার্ন। মানে কি আমরা কিভাবে বলতে পারি, পাঁচের গুণিতক গুলোর শেষে 0 বা 5 থাকে, এটিও একটি প্যাটার্ন। বলতো 10-এর গুণিতক গুলো শেষে কি থাকে জেনারেলি? দেখো 10-এর গুণিতক গুলো শেষে থাকে হচ্ছে 0, অবশ্যই 0 থাকবে। 1 গুণ করলে কত, 10, লাস্টের সংখ্যা 0, 2 গুণ করলেও 0, 3 গুণ করলেও 0। মানে কি বলতে পারি, যদি কোনো সংখ্যা শেষে 0 থাকে মানে 0 বাদে, সরি, কোনো সংখ্যা শেষে যদি 0 থাকে তাহলে কি সেটা অবশ্যই 10-এর গুণিতক। এইভাবে আমরা আর কি বুঝতে পারি প্যাটার্ন গুলো কি। এখন প্যাটার্ন চ্যাপ্টারটা হচ্ছে অনেক ইন্টারেস্টিং। তো আমরা এই চ্যাপ্টার শেষে কি কি শিখতে পারবো তা নিয়ে একটু আলোচনা করি। এই চ্যাপ্টার শেষে আমরা শিখতে পারবো প্যাটার্ন জিনিসটা কি, তারপর রৈখিক প্যাটার্ন কেমন, তারপরে জিওমেট্রিক প্যাটার্ন লিখতে মানে কি কি ব্যবহার করা হয়, এগুলো আর কি আমরা জানতে পারবো, ঠিক আছে? তো চলো আমরা একদম শুরুতে আলোচনা করি 1.1 এর প্যাটার্ন। তো এখানে দেখো কিছু টাইলস আছে, এই যে প্রথম চিত্র আছে দ্বিতীয় চিত্র আছে। এখন প্রথম চিত্রে কি বোঝাচ্ছে, দেখো এখানে একটা টাইলস আছে, কয়েকগুলো আড়াআড়ি আছে। দেখো এখানে এইটা আছে এই বরাবর রাখা, এটা আছে এই বরাবর রাখা, আবার এইটা এই বরাবর, তারপরে এই বরাবর, মানে আড়াআড়ি আর লম্ব ভাবে। এটা আড়াআড়ি এটা লম্ব, আড়াআড়ি লম্ব, তাহলে নেক্সটটা কি হবে বলো তো, আড়াআড়ি তারপরটা কি লম্ব। এটা কি এক ধরনের প্যাটার্ন, ঠিক আছে? দেখো এখানে কি আছে, আড়াআড়ি লম্ব, তারপরটা কি আড়াআড়ি লম্ব, এটা কি হবে আড়াআড়ি তারপর থেকে লম্ব। এইটা এক ধরনের প্যাটার্ন। তো আমরা এটা হচ্ছে মানে বাস্তবিক এক্সাম্পল দেওয়ার জন্য তোমার ব্যবহার করা আছে, এখান থেকে আপাতত ম্যাথ আসেনি এখনো। আর এরপরে 2 নম্বর চিত্রটাকে বলা হয়েছে প্যাসকেলের ত্রিভুজ সূত্র, ঠিক আছে? এটা তোমরা যখন 9 10-এ উঠবা তখন হায়ার ম্যাথে পাবা প্যাসকেলের ত্রিভুজ সূত্র।
এই জিনিসটা কি, মানে কিভাবে করা হয়েছে আমি একটু তোমাদের বলি। প্রথমে হচ্ছে একটা সংখ্যা নেওয়া হয় এক, তারপরে কি নেওয়া হয় এরকম এক এক, ঠিক আছে। এবার কি করবে দেখো, প্রথম দুইটা সংখ্যা এরকম এক এক এক, মানে ত্রিভুজ গঠন করবে। তারপরটা হচ্ছে এক দিবা, মানে প্রথমে যে সংখ্যাটা থাকবে এই কোনাকুনি, প্রথমে যেটা থাকবে। আচ্ছা তোমাদের এই ত্রিভুজ আঁকার নিয়মটা বলে নিই। প্রথমে নিব হচ্ছে আমরা এক, ঠিক আছে। তারপরে যে রো, এইগুলোকে বলে রো। ডাইন, বাম থেকে ডাইন দিকে যেগুলো যায় এগুলোকে বলে রো। এই যে এটা হচ্ছে প্রথম রোতে থাকবে এক, দ্বিতীয় রোতে থাকবে হচ্ছে প্রথমে এক থাকবে আর লাস্টে এক থাকবে, ঠিক আছে। প্রথমে এবং লাস্টে এক থাকবে, মাঝখানে কি থাকবে, মাঝখানে থাকবে উপরে যে সংখ্যাটা আছে, উপরে যে সংখ্যাটা আছে সেই সংখ্যার যোগফল। বলো তো এখানে কি সংখ্যা আছে, এক আছে। এক আছে আর সাথে কিছু নেই মানে কি, জিরো আছে, ঠিক আছে। এক আর এক, মানে সাথে কিছুই নেই, ঠিক আছে, মানে সাথে কিছু নেই মানে জিরো এখানে, তার মানে এক আর এক হবে। এবার তিন নম্বর রোতে কি আছে দেখো, প্রথমে এক দিব আমরা, শেষে এক দিব। আবার মাঝখানে কি দেবো, মাঝখানে দিব হচ্ছে এই দুটো সংখ্যার যোগফল। কি দেবো, এই দুইটা সংখ্যার যোগফল, এক দুই এক। সেম ভাবে আমরা 3 নম্বর সারিতে কি করব, প্রথমে এক, লাস্টে এক। তারপরে কি করবো দেখো, উপরের প্রথম দুইটা সংখ্যার যোগফল দিব, দুই আর একের যোগফল কত, তিন। আবার দুই আর একের যোগফল কত, তিন। সেম ভাবে 4 নম্বর যে রো, সেখানে আমরা কি লিখবো, প্রথমে অন দিব, লাস্টে অন দিব। মাঝখানের সংখ্যাগুলো কি দেখো, উপরের প্রথম দুইটা সংখ্যার যোগফল হবে হচ্ছে 2 নম্বর সংখ্যা, কেন এক আর তিনের যোগফল কত, চার। পরে তিন আর তিনের যোগফল কত, ছয়, ঠিক আছে। তারপরে কি তিন আর একের যোগফল কত, চার। দেখো এখানে একটা প্যাটার্ন দেখো, প্রথমে ছিল তোমার একটা সংখ্যা, পরে ছিল কয়টা, দুইটা, পরে কয়টা, তিনটা, পরে চারটা, পরে পাঁচটা। এভাবে মনে রাখবে, ঠিক আছে, মানে একটা করে সংখ্যা বাড়বে। আর কিভাবে বাড়তেছে আমি বুঝাই দিলাম, যদি না বুঝে থাকেও কমেন্ট করে একটু জানিও। আচ্ছা, দেখো এখানে বলাই আছে দ্বিতীয় চিত্রে কতগুলো সংখ্যা ত্রিভুজাকারে সাজানো আছে। সংখ্যাগুলো একটি বিশেষ নিয়মে নির্বাচন করা হয়েছে। নিয়মটা কি, প্রতি লাইনের শুরুতে ও শেষে এক থাকবে, আমি যেটা বললাম শুরুতে এবং শেষে এক থাকবে। অন্য সংখ্যাগুলো উপরের সারির দুইটি পাশাপাশি সংখ্যার যোগফলের সমান। আমি বললাম না যে উপরে দুইটি পাশাপাশি সারি যোগ, মানে আচ্ছা রো এর বাংলা হচ্ছে সারি, ঠিক আছে, পাশাপাশি সংখ্যার যোগফলের সমান। এবার যোগফল সাজানোর এই নিয়ম অন্য একটি প্যাটার্ন সৃষ্টি করছে। আচ্ছা দেখি, আবার আবার বলে যে কথাটা আছে আমরা এবার একটু এটা পড়ি। 1 4 1 4 7 10 13 সংখ্যাগুলো একটি প্যাটার্ন বিদ্যমান। কোথায় প্যাটার্ন বলো তো, দেখো প্রথম সংখ্যাটা কি, ওয়ান আছে, তারপরটা কি চার, তারপরটা কি সাত। এবার দেখো এক থেকে চারের মাঝে গ্যাপ কত বলো তো, গ্যাপ হচ্ছে তিন। তারপরে কত, চার থেকে সাতের ভিতর গ্যাপ কত, তিন। সাত থেকে দশের ভিতর গ্যাপ তিন। দশ থেকে কত, 13। মানে আমরা কি বলতে পারি, একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যাতে যেতে গেলে প্রত্যেকবার তিন করে যোগ যোগ করতেছে। দেখো একের সাথে তিন যোগ করলে হয় কত, চার। চারের সাথে তিন যোগ করলে হয় সাত। সাতের সাথে তিন যোগ করলে হয় 10। এবার 10-এর সাথে তিন যোগ করলে কত হয়, 13। তাহলে বলো তো পরবর্তী সংখ্যা কি হবে, আমাদের পরবর্তী সংখ্যা হবে আবার তিন যোগ করবো, সেটা কত, 16 হবে। তারপরে কত, 19। এইভাবে আমরা প্যাটার্ন গুলো আর কি শিখবো। এবার দেখো আরেকটা উদাহরণ দেখি আমরা। এখানে কি আছে, 2 4 8 16 32। এখানে কি আছে দেখো, 2 4 8 32। দেখো এখানে হচ্ছে দুই, প্রথম সংখ্যা দুই, তার সাথে যদি দুই গুণ করি তাহলে কি হবে, চার। চারের সাথে দুই গুণ করলে কি হবে, আট। আটের সাথে দুই গুণ করলে কি হবে, 16। 16-এর সাথে দুই গুণ করলে কত হবে, 32। এবার বলো তো পরবর্তী সংখ্যা কত হবে, পরবর্তী সংখ্যা হবে 32-এর সাথে দুই গুণ করলে কত হবে, 64। তার পরবর্তী সংখ্যা কত হবে, 64-এর সাথে দুই গুণ করলে 128। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। এটা ছিল আমাদের 1.1 প্যাটার্ন নিয়ে আলোচনা। আশা করি অনেক কিছু শিখতে পারছো তোমরা। এবার আসি আমরা 1.2-এ। সেখানে কি আছে, স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন। এখন স্বাভাবিক সংখ্যা কোনগুলো আমরা তো জানি, 1 2 3 4, মানে এইগুলোই সবকিছু আর কি স্বাভাবিক সংখ্যা। দেখো এখন এখানে একটা বিষয় আছে, মৌলিক সংখ্যা কোনগুলো। এই কথাটা অবশ্যই মনে রাখবা, মৌলিক সংখ্যা কাদের বলে। সেটা হচ্ছে একের চেয়ে বড় যেসব সংখ্যার একও সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই, সেগুলো মৌলিক সংখ্যা। মানে কি, এমন একটা সংখ্যা যেখানে এক আর সেই সংখ্যাটা ছাড়া আর কোনো কিছু দিয়ে ভাগ করা যায় না, তাকে বলে মৌলিক সংখ্যা। দেখো চার, চার কি মৌলিক সংখ্যা না, কেন, কারণ চারের ভিতর কি যায়, চারকে দুই দিয়ে ভাগ করা যায়, এই কারণে কি চার মৌলিক সংখ্যা না। এবার যদি আমি বলি পাঁচ, পাঁচ কি মৌলিক সংখ্যা, অবশ্যই পাঁচ মৌলিক সংখ্যা। কেন, কারণ পাঁচের ভিতর শুধুমাত্র এক আর এই পাঁচ সংখ্যাটা ছাড়া আর কোনোটাই নেই, এই কারণে কি পাঁচ একটা মৌলিক সংখ্যা। বলো তো নয় মৌলিক সংখ্যা কিনা, নয় কিন্তু মৌলিক সংখ্যা, কারণ কি নয়ের ভিতর এক যায়, তিন যায়, নয় যায়।
এবার 1 আর 3 তো আমরা 1 আর 9 তো আমরা নিব না, নিব কি 3। ঠিক আছে, যেহেতু 3 যাচ্ছে মানে 1 আর ওই সংখ্যাটা বাদে যেহেতু অন্য একটা সংখ্যা যাচ্ছে, এই কারণে এটা মৌলিক সংখ্যা। এখন এই মৌলিক সংখ্যা মানে নির্ণয় করা অনেক রকম টেকনিক আছে। এখন বিজ্ঞানী ইরাটোস্থেনিস ছাঁকনির সাহায্যে সহজেই আর কি নির্ণয় করেন। ঠিক আছে, এখন ছাঁকনির সাহায্যে কিভাবে করা যায় আমরা এটা শিখবো। দেখো, 1 থেকে 100 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোকে একটি চার্টে লিখি, মানে 1 থেকে 100 পর্যন্ত যে সংখ্যা আছে সেগুলোকে আমরা কি করব, মৌলিক সংখ্যা কতগুলো আমরা বের করব। এখন এবার সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত, 2, এটা চিহ্নিত করে, এটা আমরা মনে রাখবা। কি, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কি, 2। এরপর 3, 5, 7 ইত্যাদি মৌলিক সংখ্যার গুণিতকগুলোকে কেটে দিই। তালিকায় যে সংখ্যাগুলো টিকে রইলো সেগুলো মৌলিক সংখ্যা। এখন আমরা এই যে এই ছকটা কিভাবে কাটছে, কিভাবে আঁকছে দেখো, একটাকে বাদ দিব। এবার আছে কি 2 থেকে 99, দেখো তো প্রত্যেকটা জোড় সংখ্যা মানে কোনো জোড় সংখ্যায় কিন্তু মৌলিক সংখ্যা হবে না 2 বাদে। কেন? কারণ 2 এর ভিতর 1 আর এই 2 ছাড়া আর কোনো কিছুই কিন্তু যায় না। এবার আরেকটা জোড় সংখ্যা যদি নেই, দেখো 4, 4 কিন্তু মৌলিক সংখ্যা না। কেন? কারণ একের ভিতর ওই কি কি যায়, 1, 2 এবং 4। এবার 6 কি মৌলিক সংখ্যা না, কারণ 6 জোড় সংখ্যা। জোড় সংখ্যার ভিতর কি কি যায়, 1, 2 তো মাস্ট যাবে, তারপরে কি 3, 4। মানে আমরা কি বলতে পারি, কোনো জোড় সংখ্যায় মৌলিক সংখ্যা নাই নয়। এই কারণে আমরা প্রত্যেকটা জোড় সংখ্যা কেটে দিব। এবার যে বিজোড় সংখ্যাগুলো থাকবে, এবার বিজোড় সংখ্যাগুলোকে কি করব, 3, 2 এর পরবর্তী মৌলিক সংখ্যা কত, 3। এই যে 3-এর গুণিতক যেগুলো আছে না, আমরা সেগুলোকেও কেটে দেব। দেখো, 9, 9 কি, 9 3-এর গুণিতক, এখানে কেটে দিলাম। 15 বিজোড় সংখ্যা হওয়া সত্ত্বেও এটা কি মৌলিক সংখ্যা না নয়, কারণ কি এটা 3-এর গুণিতক, এই কারণে। তারপরে কি করব, 5, দেখো 5, 5 কি একটা মৌলিক সংখ্যা। এখন এই 5-এর গুণিতক যারা আছে তাদেরও কেটে দিব। তারপরে কি 7-এর গুণিতক যারা আছে তাদেরও কেটে দিব। কি আছে, 35 আছে, 49 আছে। ঠিক আছে, এগুলোকে আমরা কেটে দিব। এখন কেন 3, 5, 7 আর জোড় সংখ্যাগুলো কাটতেছি, কারণ দেখো 1 থেকে 10-এর ভিতর যে সংখ্যাগুলো মৌলিক সংখ্যা আছে সেইগুলো দিয়ে যদি আমরা অন্য সংখ্যাগুলোকে ভাগ করি, মানে এই সংখ্যাগুলোর গুণিতকগুলো আর কি মৌলিক হতে পারবে না কখনো, কারণ এইগুলো হচ্ছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা। দেখো, 2-এর চেয়ে ছোট কোনো মৌলিক সংখ্যা হতে পারে জোড় সংখ্যা না। 3-এর চেয়ে 3-এর কোনো গুণিতক তো আর মৌলিক সংখ্যা হতে পারবে না। এই কারণে কি করবো, 3 দিয়ে ভাগ দেবো। তার মানে আমরা গুণিতক বের করতে গেলে কি করব, দেখো আমি যদি বলি 1120, এটা কি মৌলিক সংখ্যা? এখন এটা কিভাবে আইডেন্টিফাই করবো, এটা আইডেন্টিফাই করতে গেলে আমাদের প্রথম কাজ হবে 2 দিয়ে ভাগ করা। আচ্ছা, তার আগে আমরা এটা দেখেই বলে দিতে পারি কেন, কারণ এটা একটা জোড় সংখ্যা। 1120 অবশ্যই একটা জোড় সংখ্যা, এই কারণে কি এটা মৌলিক সংখ্যা নয়। যদি তোমাকে বলি এক দাও একটা সংখ্যা দিই, 169, এটা কি মৌলিক সংখ্যা? এটা কিন্তু প্রথমে দেখে কি মনে আসছে, এটা বিজোড় সংখ্যা। তার মানে কি, জোড় সংখ্যা হলে তো অবশ্যই মৌলিক সংখ্যা হতো না, এটা বিজোড় সংখ্যা। এবার কাজ করব কি, বিজোড় যে সকল মৌলিক সংখ্যা আছে সেইগুলো দিয়ে ভাগ দেবো। যদি আমি এটাকে 3 দিয়ে ভাগ দেই, দেখো যদি 3 দিয়ে ভাগ দেই 169-কে 3 দিয়ে, তাহলে কি পাবো বলো তো? এখানে পাবো হচ্ছে 5, 1, 9, মানে কি 19-এর ভিতর তো 3 যায় না। তার মানে এটা বলা যাচ্ছে না যে মানে 3 দিয়ে যেহেতু যাচ্ছে না, এবার ট্রাই করবো কি দিয়ে, 5 দিয়ে। 5-এর পরে ট্রাই করবো কি, 7 দিয়ে। কিন্তু দেখা যাবে 5, 7 এইগুলো কোনোটা দিয়েই কি যাচ্ছে না, 169-কে ভাগ করা যাচ্ছে না। কিন্তু 2, 3, 5, 7, 11, এর পরবর্তী আরেকটা মৌলিক সংখ্যা আছে 13, কোনো কিছু দিয়ে না গেলে কি করব, এরকম মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করতেই থাকবো আমরা। ঠিক আছে, 169-এর ভিতর যাই হচ্ছে অনলি 13 সংখ্যাটা, বুঝলে? তার মানে কি এটা একটা যৌগিক সংখ্যা। বিজোড় দেখেই যে বলে দেবো এটা মৌলিক সংখ্যা তা কিন্তু না। 2 যাচ্ছে না বলে যে বলে দেবো মৌলিক সংখ্যা তা না। আমরা প্রত্যেকটা মৌলিক সংখ্যা দিয়েই ভাগ করে দেখবো। ঠিক আছে, এবার আসি আমরা পরবর্তী সংখ্যা শ্রেণী নির্দিষ্ট সংখ্যা নির্ণয়। কি বলছে, সংখ্যা শ্রেণীর নির্দিষ্ট সংখ্যা নির্ণয়। এখন আমি কি বলছি, আমরা প্রত্যেকটা উদাহরণ প্রত্যেকটা ম্যাথ ভালো করে বুঝবো এবং করবো, যাতে পরবর্তী ক্লাস 9, 10 কলেজ লাইফে যাতে কোনো রকম আমাদের স্ট্রাগল না করা লাগে। ঠিক আছে, এবার দেখি কি আছে, সংখ্যাগুলোর পরবর্তী 2টি সংখ্যা নির্ণয় করো। এখন এখানে যে সংখ্যাগুলো আছে আমরা সেটা দেখি। 3-এর পরে কত, 7, তারপরে সরি 3-এর পরে কত, 10, 10-এর পরে কত, 17, 17-এর পরে কত, 24, 24-এর পরে কত, 31। দেখো এখানে একটা সিকোয়েন্স আছে কি, পাশাপাশি দুইটা সংখ্যার মধ্যবর্তী ডিফারেন্স কে 7, মানে 3-এর পরের সংখ্যা কি হচ্ছে, 3-এর সাথে 7 যোগ করলে যা হয় সেটা 10, 10-এর সাথে 7 যোগ করলে 17, 17-এর সাথে 7 যোগ করলে 24,
এখন 24-এর সাথে 7 যোগ করলে 31, তাহলে পরের সংখ্যাটা কত হবে বলো? এর সাথে আর 7 যোগ করলে কত হবে? 38। এবার কি করবো? 38-এর সাথে 7 যোগ করলে 45। আমরা খুব সহজেই এভাবে দেখেই বলে দিতে পারি। ঠিক আছে, এখন আসি পরবর্তী উদাহরণ, আমাদের উদাহরণ 2। সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো, মানে জাস্ট পরবর্তী সংখ্যাটা নির্ণয় করতে বলছে। দেখো এখানে কাছে 1-এর পরে 4, মধ্যবর্তী ডিফারেন্স কত? 3, তারপরে কত? 5, তারপরে কত দেখো? 7, তারপরে কত? 9। আমরা কি দেখতেছি? 3, 5, 7, 9 প্রত্যেকবার 2 করে ইনক্রিমেন্ট হচ্ছে। দেখো 1-এর পরে 3 যোগ করছে 4, 4-এর পরে কত? 9, 5, 7, তারপর কি কি আসবে? 7, 9-এর সাথে 7 যোগ করলে 16। এবার কি করব? 16-এর সাথে 9 যোগ করব, তাহলে পরবর্তী সংখ্যাটা কত হবে বলো? 11। এই ডিফারেন্স যেগুলো আছে প্রত্যেকটা বিজোড় সংখ্যা। দেখো 3, 5, 7, 9, 11 2 করে বাড়তেছিল, তাহলে আমাদের পরবর্তী সংখ্যা কত হবে? 36। আশা করি বুঝতে পারছো। দেখো এখানে বলাই আছে প্রতিবার পার্থক্য 2 করে বাড়ছে প্রত্যেকবার। এই যে করে দিছে। এবার আসি আমরা উদাহরণ 3। উদাহরণ 3 আমরা কিভাবে করব সেটা হচ্ছে, সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো। দেখো 1-এর পরে কত? 5, 5-এর পরে কত? 6, 6-এর পরে কত? 11, তারপরে কত? 17, তারপরে 28। দেখো এখানে কিভাবে ইনক্রিমেন্ট হচ্ছে, যদি আমি দেখি ডিফারেন্স কত? 1 আর 5-এর ভিতর ডিফারেন্স 5, 5 আর 6-এর ডিফারেন্স 1, 6 আর 11-এর ভিতর ডিফারেন্স 5। কিন্তু দেখো কোনো সিকোয়েন্স নেই, 4, 1, 5 এইভাবে বাড়তেছে, তার মানে কি কোনো সিকোয়েন্স নেই। তাহলে আমরা কিভাবে করতে পারি এটা? আমরা করতে পারি, দেখো আমি সিকোয়েন্স গুলো একটু লক্ষ্য লক্ষ্য করি। 1 আর 5 যোগ করলে কত হয়? 6। সেম ভাবে 5 আর 6 যোগ করলে কত? 11। তার মানে আমরা কি বুঝতেছি? পূর্ববর্তী দুইটা সংখ্যার যোগফল কি পরবর্তী সংখ্যাটা। 5 আর 6 যোগ করলে যেমন 11 হচ্ছে, ঠিক সেম ভাবে 6 আর 11 যোগ করলে কত হচ্ছে? 17 হচ্ছে। আবার কি হবে এখানে দেখো, 11 আর 17 যোগ করলে 28, তাহলে পরবর্তী সংখ্যা কত হবে? 17 আর 28 যোগ করলে কত হয়? 45। এইভাবে আর কি আমরা বুঝে বুঝে করবো। এখন আমরা কাজটা করবো। এখন কাজটা কি? কাজে একটা বলা আছে দেখো, 0, 1, 1, 2, 3, 5, 8, 13, 21, 34 সংখ্যাগুলোকে ফিবোনাকি সংখ্যা বলা হয়। সংখ্যাগুলোতে কি কোনো প্যাটার্ন দেখতে পাও? এখন তোমাদের মনে রাখা লাগবে ফিবোনাকি সংখ্যাটা কি, আর এখানে প্যাটার্নটা কিভাবে কাজ করে। ফিবোনাকি সংখ্যাটা হচ্ছে অবশ্যই শুরু হবে কি দিয়ে? 0 আর 1 দিয়ে। ফিবোনাকি সংখ্যাতে হয় কি, এর পরবর্তী যে সংখ্যাটা আসবে, মনে করে প্রথম দুইটা সংখ্যার যোগফলটাই হবে 3 নম্বর সংখ্যাটা। তাহলে আমাদের প্রথম দুইটা সংখ্যা অলওয়েজ কি হবে? 0, 1 দিয়ে শুরু হবে। তাহলে 3 নম্বর সংখ্যাটা কি হবে দেখো, এই 0 আর 1 কে যোগ করলে কত হয়? 1 পাওয়া যায়। তার পরবর্তী সংখ্যা কত হয় বলো তো? এর আগে যে দুইটা সংখ্যা আছে সেই দুইটা যোগফল। 1 আর 1 যোগ করলে কত হয়? 2। তাহলে তার পরবর্তী সংখ্যা কত হবে? 2 আর 1 যোগ করলে কত হয়? 3। তারপরটা কত হবে? 5। তারপরটা কত হবে? 5 আর 3 যোগ করলে 8। এইভাবে আর কি ফিবোনাকি সংখ্যাটা করা হয়। দেখো এখানে বলাই আছে, লক্ষ্য করো, 2 পাওয়া যায় এর পূর্ববর্তী দুইটার সংখ্যা যোগ করে। কিভাবে? 1 আর 1 যোগ করে। তারপরে কি 3 কিভাবে পাওয়া যাচ্ছে? পূর্ববর্তী দুইটার সংখ্যা যোগ করে। 2 আর 1। 21 কিভাবে পাওয়া যাচ্ছে? 21 পাওয়া যাচ্ছে তার পূর্ববর্তী দুইটার সংখ্যা যোগ করে। দেখছো? তারপর 34 কিভাবে পাওয়া যাচ্ছে? 13 আর 21 যোগ করে। এবার যদি বলা হয় 34-এর পরবর্তী ফিবোনাকি সংখ্যা কত, এবার কি হবে? 55 বা 55। কেন? কারণ 21 আর 34 যোগ করলে যেটা পাবো সেটা। এবার তোমাদের কাজ কি? পরবর্তী 10টা ফিবোনাকি সংখ্যা বের করো। তোমরা কি করবা? 34 আর 55 যোগ করবা, করে যেটা পাবা, 34 আর 55 যোগ করলে কত হবে? 9, 89 হবে। তারপরে সংখ্যাটা কি হবে? 55 আর 89 যোগ করলে যেটা হবে সেটা। এটা তোমরা বাসায় করে নিও, না না পারলে জানাও, আমি ইনশাল্লাহ করে দিই। এবার দেখি, এখন থাক, আজকের লেকচারটা এতটুকুই থাক। আমরা নেক্সট ভিডিওতে স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয় করা শিখবো। আশা করি তোমরা সাথেই থাকবা। আশা করি অনেক কিছু শিখতে পারছো তোমরা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।